হ্যালো সবাইকে, ওয়েলকাম ওয়েলকাম টু ডাব্লিউবিপিএসসি ওয়ালা। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের পরীক্ষার প্রিপারেশনও খুব ভালো করে চলছে। তো আজকে আরেকটা সেশন নিয়ে আমি চলে এসেছি। তো তোমরা হয়তো পোস্টারটা দেখে বা হয়তো থাম্বনেলটা দেখে বুঝেই গেছো যে আজকে আমরা বাংলাদেশের ব্যাপারে কথা বলবো। ঠিক বাংলাদেশ না, বাংলাদেশের যে মাইনরিটি বা সংখ্যালঘু যারা রয়েছে তাদের উপরে যে টর্চারটা, এক্সপ্লয়টেশনটা করা হচ্ছে তার ব্যাপারে আজকে আমরা কিছু আলোচনা করব। এবং আমি যখনই আর কি এই ব্যাপারে ডিসকাস করি, মানে পড়াশোনার বাইরে যখন আমি এই একাডেমিক যে কন্টেন্টগুলো আমাদের রয়েছে আর কি সেইগুলোতে যখন আমি ফোকাস করি, তখন কিন্তু আমি একবারে তোমাদের জাস্ট ওই গ্রাউন্ড লেভেলে কিন্তু ব্যাপারটা বলে ছেড়ে দিই না। তার কারণ আমাদের উদ্দেশ্য তো এটা একদমই না যে গ্রাউন্ড লেভেলে কি হয়েছে তার তো তোমাদের বলে গেলাম, ব্যাস তোমরা একটা ইনফরমেশন পেয়ে গেলে। তার জন্যও নিউজ চ্যানেল আছে। তো আমরা একটা প্রপার একটা অ্যানালিসিস করব, দু ধরনের কি বক্তব্য, মানে দু তরফর কি বক্তব্য রয়েছে সেটি কিন্তু আমরা শুনবো। এবং তোমরা যদি টাইম লাইনটা দেখো তাহলে টাইম লাইনটা দেখলে বুঝতে পারবে যে আগস্টের 5 তারিখের পরে যখন শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে যান, তারপরেই কিন্তু তোমরা দেখতে পারবে যে এই যে অত্যাচারটা বা এই যে মার্ডারটা বা এই যে একটা লুট যেটা আর কি বাংলাদেশে চলছে এবং যেটা টার্গেট করা হচ্ছে সংখ্যালঘু বেসিক্যালি হিন্দুদের ওপরে, তো তার কারণটা কি, ইন্ডিয়া সরকার তার কি রেসপন্স দিতে পারে এবং বাংলাদেশের পক্ষ থেকে কি বলা হচ্ছে, এটা কি করে তারা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে কন্ট্রোল করবে, মেনটেন করবে। তো এই পুরো ভিডিওটা আমরা আজকে একটা দেখে নেব, অ্যানালিসিস করে নেব। তো আগে এইখানে যাওয়ার আগে তোমাদেরকে জাস্ট আমি বাংলাদেশ ভারতের যে সম্পর্কটা, মানে মানে পাস্টে যে সম্পর্কটা সেই ব্যাপারে একটুখানি বলতে চাই। তার কারণ যদি সেই ব্যাপারটা আমরা এড়িয়ে যাই তাহলে কিন্তু আজকের যে কনটেক্সটটা বাংলাদেশে চলছে, এই যে সংখ্যালঘুদের ওপরে যে অ্যাটাকটা হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। তো যেটা তোমাদের প্রথমে বলার সেটা হচ্ছে যে ভারত বাংলাদেশের যে সম্পর্ক সেটা কিন্তু আজকে যায় না। মানে ভারত হচ্ছে এমন একটা দেশ যে 1971-এর পরে ভারতই কিন্তু একমাত্র বলতে পারো যে একটা দেশ যারা কিন্তু বাংলাদেশকে রেকগনাইজ করে, বাংলাদেশকে কিন্তু প্রাধান্য দেয়। এবং তোমরা এটাও জানো যে সেই সময় আর কি ইস্ট পাকিস্তান এবং ওয়েস্ট পাকিস্তানের মধ্যে যে গৃহযুদ্ধ চলছিল সেখানে কিন্তু ভারত সরকার এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা শুধুমাত্র কিন্তু মুক্তিবাহিনীকে সাপোর্ট না বা মুক্তিবাহিনীকে অর্থের মাধ্যমে কিন্তু কিন্তু সহায়তা করে না, সব রকম সহায়তা কিন্তু সেই সময় ভারত সরকার করে। এমনকি এই 1971-এ বাংলাদেশের জন্য বা বাংলাদেশ আজকে যে হয়েছে, ইস্ট পাকিস্তান যে আজকে বাংলাদেশে রূপান্তরিত হয়েছে, তার জন্য কিন্তু ভারত পাকিস্তানের সাথে যুদ্ধেও যায়, পাকিস্তানকে হারায় এবং পরবর্তীকালে তোমরা জানো যে মুজিবুর রহমানের নেতৃত্বে এই যে বাংলাদেশ সেটি কিন্তু গড়ে ওঠে। তার মানে প্রথম থেকেই, মানে গড়ে ওঠা থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারত কিন্তু একটা পজিটিভ ভূমিকা পালন করেছে ইস্ট পাকিস্তানের লিবারেশন ওয়ারে, মুক্তিবাহিনীকে সাপোর্টের মাধ্যমে এবং পাকিস্তানকে ডিফিট করে। এরপরেও যদি আমরা আজকের একটুখানি রিলেশনশিপে চলে আসি তাহলে তোমরা আজকেও দেখতে পারবে যে বাংলাদেশের যে অর্থনীতি রয়েছে সেটা কোথাও না কোথাও কিন্তু ভারতের অনেকটা সাপোর্ট তাতে রয়েছে। তোমরা জানো যে বাংলাদেশ এখন যেই জন্যে খুব ফেমাস সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং, বেসিক্যালি গার্মেন্ট যে বাংলাদেশের সেক্টরগুলো আছে, আমাদের যে জেলাগুলো আছে আর কি, সিলেট, চিটাগং, বাংলাদেশের যে যে জেলাগুলো আছে এইগুলো কিন্তু বেসিক্যালি হচ্ছে বলতে পারো যে গার্মেন্টের জন্য কিন্তু খুব ফেমাস। তো এই গার্মেন্ট করতে যে র মেটেরিয়াল বা আর কি এই গার্মেন্ট করতে যে জিনিসপত্রগুলো লাগে তার কিন্তু বেশিরভাগটাই তোমরা দেখতে পাচ্ছ যে ইন্ডিয়ান যে যে কোরগুলো আছে, যে ইন্ডিয়ান যে ফ্যাক্টরিগুলো রয়েছে সেখান থেকে কিন্তু যাচ্ছে। যদি আমি ডেটাটা দেখি, এটা কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের অফিসিয়াল ডেটা, সেই ডেটায় তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে প্রায় 47 বিলিয়ন র কটন কিন্তু বাংলাদেশকে ইন্ডিয়া সাপ্লাই করে, যাতে তাদের এই যে গার্মেন্ট কোম্পানি বা গার্মেন্ট যে ম্যানুফ্যাকচার সেই বিজনেসটা আরো ভালোভাবে চলতে পারে। তাছাড়াও তোমরা দেখো যে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে কিন্তু ইলেকট্রিসিটি, কোল, কয়লা বা এই যে সাপ্লাইগুলো রয়েছে তার কিন্তু খুব অভাব রয়েছে। তো ইন্ডিয়া কিন্তু বাংলাদেশকে শুধুমাত্র র মেটেরিয়াল সাপ্লাইতেই থেমে নেই, ইন্ডিয়া কিন্তু বাংলাদেশকে সব রকমের কিন্তু সাপ্লাই করে। যেরকম তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে ইম্পোর্ট করে গ্যাস, অয়েল, কোল, এমনকি সব থেকে বড় হচ্ছে ইলেকট্রিসিটিটা আমি কেন বারবার বলছি তার কারণটা তোমরা হয়তো বুঝতে পারছো যে অনেক দিন ধরেই এই ভারত বাংলাদেশের মধ্যে তিস্তা ওয়াটার শেয়ারিং নিয়ে কিন্তু একটা ঝামেলা চলছে। তার কারণটা কি? তার কারণটাই হচ্ছে এই জন্য যে বাংলাদেশ কিন্তু নিজে
ইলেকট্রিসিটি খুব কম প্রডিউস করতে পারে, তারা কিন্তু ইলেকট্রিসিটি ইন্ডিয়ার কাছ থেকে নেয়, নেপালের কাছ থেকে কিন্তু নেয়। তো তারা যদি এই তিস্তা ওয়াটারের জলটা কিছুটা পেয়ে যায়, তাহলে তারা কিন্তু তাদের যে ইলেকট্রিসিটির ডিমান্ড সেটা কিন্তু পুরো করতে পারে এনার্জি প্রোডাকশনের দ্বারা। তো এটাও কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্টর যে ইন্ডিয়া কিন্তু কোনোদিনই মানে বাংলাদেশ আর কি যতবারই মানে কি বলবো যে যতবারই কিন্তু ইন্ডিয়াকে ব্যাকফুটে ঠেলার চেষ্টা করুক না কেন, আমরা কিন্তু কোনোদিনই কোনো স্ট্রিক্ট বা রাফ কিন্তু স্ট্যান্স নিইনি। আমরা আমাদের যে বাংলাদেশের যে ইকোনমি যেটার উপরে ডিপেন্ডেন্ট হয়েছে, গার্মেন্ট সেক্টরকে আমরা সাপোর্ট করছি। বাংলাদেশের যে এনার্জি কনজাম্পশন, তোমরা বুঝতেই পারছো যে একটা গার্মেন্ট সেক্টর যদি চালাতে হয় সেখানে ইলেকট্রিসিটি, কোল সাপ্লাই, র মেটেরিয়াল কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, এবং ইন্ডিয়া কিন্তু এইগুলো প্রতিনিয়ত সাপ্লাই করে যায় উইথাউট এনি কাইন্ড অফ হেজিটেশন। তারপরে শুধু এইটাই না, তোমরা দেখবে যে যদি আমরা একটুখানি পর্যালোচনা করি যে বাংলাদেশ এবং ইন্ডিয়ান যে ইম্পোর্ট এক্সপোর্ট, মানে যেটাকে ট্রু এ ট্রেড বলে, তোমরা দেখো যে কতটা ইম্পর্টেন্ট বাংলাদেশের একটা ইকোনমির জন্য। প্রায় 2 বিলিয়ন যে এক্সপোর্ট রয়েছে সেটা কিন্তু বাংলাদেশ করছে। তার সাথে সাথে তোমরা যদি দেখো যে ইন্ডিয়া এবং বাংলাদেশের যদি টু ওয়ে ট্রেড দেখো, তাহলে দেখতে পারবে যে সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশ ইন্ডিয়ায় কিন্তু সব থেকে বেশি ট্রেডিং করে, এবং এশিয়ার মধ্যে ইন্ডিয়া চাইনার পরে সব থেকে বেশি ট্রেডিং কিন্তু ইন্ডিয়া বাংলাদেশি করে। শুধু এইটাই না, তোমরা যদি এইখানে যদি র্যাঙ্ক দেখো সেটা দেখতে পারবে যে এক্সপোর্ট গুডের প্রোডাক্টটা কতটা বেশি। তার মানে যদি 2 বিলিয়ন সাপ্লাই অফ গুডস বাংলাদেশ করে ইন্ডিয়াকে, তোমরা জাস্ট এই নাম্বারটা দেখো, 13.8 বিলিয়ন প্রায় প্রোডাক্ট বা এক্সপোর্ট প্রোডাক্ট কিন্তু ইন্ডিয়া বাংলাদেশকে সেন্ড করছে। তার মানে কতটা ডিপেন্ডেন্সি রয়েছে বাংলাদেশের ইকোনমি ইন্ডিয়ার ওপরে। আশা করি তোমরা এই গ্রাফটা দেখে তোমরা বুঝতেই পারছো। তাছাড়া এই ইলেকট্রিসিটি, কোল, র মেটেরিয়াল ছাড়াও বিভিন্ন যে আমাদের প্রোডাক্টসগুলো রয়েছে, যে ইন্ডিয়ান যে প্রোডাক্টসগুলো রয়েছে, যেটা খুব সস্তায় কিন্তু বাংলাদেশে যায়, এবং বাংলাদেশে যারা লোকেরা রয়েছে তারা এই প্রোডাক্টগুলোকে কিন্তু ইউজ করে। তার মানে ইকোনমিক ফ্রন্টে তোমরা দেখতেই পাচ্ছ যে যদি বলা যায় যে ইন্ডিয়া ইজ লাইক অ্যান ইকোনমিক করিডোর টু বাংলাদেশ, তাহলে সেটাও কিন্তু খুব একটা ভুল হবে না। এবং আমি যদি শুধু এইটুকুই না দেখি যে সাইক্লোনের সময় বা আমফান যখন এসছিল সেই সময়ও কিন্তু বাংলাদেশের অনেক ক্ষয়ক্ষতি হয়, এবং অবশ্যই ভারতেও ক্ষয়ক্ষতি হয়, ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবন রিজনেও কিন্তু ক্ষয়ক্ষতি হয়। তো এই যে ক্ষয়ক্ষতিরও কিন্তু ইন্ডিয়া অনেক রকমের সাপোর্ট করে, অনেক রকমের গ্র্যান্ট করে, ইকোনমিক এড করে, ইনফ্রাস্ট্রাকচারের বিল্ডিং এ সাপোর্ট করে, এইগুলো কিন্তু ইন্ডিয়া করে এসছে। সব থেকে বড় একটা ইম্প্যাক্ট হচ্ছে কোভিডের সময়। তোমাদের হয়তো মনে থাকবে যে কোভিডের সময় ইন্ডিয়া কিন্তু প্রায় তোমরা যদি দেখতে পারো তাহলে 1.2 মিলিয়ন ফ্রি কোভিড ভ্যাকসিন কিন্তু বাংলাদেশকে সেই সময় কিন্তু সাপোর্ট করে। তার পাশাপাশি অন্যান্য যে মেডিকেল এইডস গুলো রয়েছে, গ্লাভস হোক না কেন, মাস্ক হোক না কেন, স্যানিটাইজার হোক না কেন, ওষুধ হোক না কেন, অক্সিজেন হোক না কেন, সেগুলো কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশকে কিন্তু সাপ্লাই করে গেছে। এছাড়া যদি আমরা দেখতে পারি যে বাংলাদেশ এই যে ইন্ডিয়ান সাপোর্ট, এটাকে কিরকম করে নিয়েছে, তো এইটারই যদি তোমরা ব্যাখ্যা দেখো তাহলে দেখতে পারবে যে এই আগস্টের পরে সংখ্যালঘুদের ওপরে যে অ্যাটাক, যে একটা মব ভায়োলেন্স, সেটা কিন্তু বেড়েই চলেছে। পার্টিকুলারলি যদি আমরা দেখি যে হিন্দু কমিউনিটির ওপরে। আমি জাস্ট আগে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে তোমাদের ব্যাপারটা শুরু করতে চাই। সেটি হচ্ছে তোমরা হয়তো এনাকে টিভিতে অনেকবারই দেখেছো। ইনি বাংলাদেশের এবং ভারতের কিন্তু এখন শিরোনামে রয়েছেন। এনার নাম হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস। এনাকে বাংলাদেশের সরকার অ্যারেস্টেড করে অন দ্য চার্জ অফ সিডিশন মানে তোমরা বুঝতেই পারছো, দেশ বিরোধী আইনের আন্ডারে কিন্তু এনাকে অ্যারেস্ট করা হয়। বুঝতেই পারছো যে কোনো দেশে যদি কাউকে সিডিশন চার্জে অ্যারেস্ট করা হয় তাহলে হয়তো তার থেকে বড় ক্রাইম সেই কান্ট্রিতে আর কিছু কমিট করা যায় না। আমি একটুখানি হিস্ট্রিটা বলি তোমাদের, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। তো এই যে চিন্ময় কৃষ্ণ দাস যিনি রয়েছেন, সে হচ্ছে ইসকনের একজন মেম্বার। আচ্ছা, ইসকনের মেম্বার ছাড়াও একটা কমিউনিটি বাংলাদেশে রয়েছে, সম্মিলিত সনাতনী মঞ্চ। এই সম্মিলিত সনাতনী মঞ্চেরও তিনি কিন্তু লিডার। তো তিনি বেসিক্যালি কাজ করে হচ্ছে বাংলাদেশে যারা মাইনরিটি রয়েছে, শুধুমাত্র হিন্দু মাইনরিটি আমি বলছি না আর কি, যারা অন্যান্য ধর্মীয় যারা মাইনরিটি রয়েছে তাদের আপলিফটমেন্টের জন্য, তাদের উপরে যে অ্যাটাক হচ্ছে তার প্রতিবাদের জন্য, এবং তাদের ওভারঅল ডেভেলপমেন্টের জন্য কাজ করে। তো কি হয়েছিল যে এই নভেম্বরের প্রথম দিকে আর কি এই চিন্ময় কৃষ্ণ দাস তিনি অক্টোবরের
একদম লাস্টের দিকে অক্টোবরের 30 তারিখে তিনি একটি ওই যে সম্মিলিত মঞ্চ আছে তিনি সেইখান থেকে একটা ভাষণ দেন এবং এই ভাষণে বলা হয় যে ভাষণে কিছু অ্যান্টি বাংলাদেশি কথা বলা হয় এবং বাংলাদেশের যে ফ্ল্যাগ রয়েছে তার ওপরে তিনি স্যাফরন পতাকা মানে গেরুয়া যে পতাকা হয় সেই পতাকাকে তিনি নাকি হোয়েস্ট করেন। তো এটা বাংলাদেশের যে জাতীয় পতাকা রয়েছে বা বাংলাদেশের যে আর কি বাংলাদেশের যে ফ্ল্যাগ রয়েছে তার উপরে এটা নাকি বিশাল বড় একটা ডিসরেসপেক্ট করা হয়েছে এবং তিনি এমন অনেকগুলো কথা সেই সভা থেকে বলেছেন যেটা কিন্তু অ্যান্টি বাংলাদেশি বা যেটা বাংলাদেশের যে মানুষকে কিন্তু রাগান্বিত করেছে। তো এর পরিপ্রেক্ষিতে কি হয়, এর পরিপ্রেক্ষিতে এই চট্টগ্রাম কোতোয়ালি থানায় কিন্তু তার এগেনস্টে এফআইআর হয় এবং তাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হয়। পরবর্তীকালে তার এগেনস্টে কিন্তু সিডিশন মামলা আনা হয় যে বাংলাদেশে তিনি অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি করছেন, তিনি এই বাংলাদেশের যে জাতীয় পতাকা রয়েছে তাকে অসম্মান করেছেন এবং এনাকে কিন্তু অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তার পরিপ্রেক্ষিতে তাকে কিন্তু গ্রেপ্তারও করা হয়। আচ্ছা, এই ইনসিডেন্টের পরেই বাংলাদেশে বাকি জায়গায় যে ইসকনের যে সভাগুলো রয়েছে বা স্থানগুলো রয়েছে সেখানেও কিন্তু অ্যাটাক শুরু হয়ে যায়। যেমন তোমরা দেখতে পাচ্ছ যে ওয়ান অফ দ্য ইসকন সেন্টার যেটি আছে মেরপুরে সেটাকে কিন্তু পুরোপুরি বার্ন করে দেওয়া হয়। তাছাড়া দুজন আরো যে হিন্দু মঙ্ক রয়েছে তাদেরকে কিন্তু অ্যারেস্ট করা হয়। তারা এই চিন্ময় কৃষ্ণ দাসকে ওষুধ দিতে গেছিল, তো সেই পরিপ্রেক্ষিতেও কিন্তু তাদেরকে অ্যারেস্ট করা হয়। তাছাড়া তোমরা যদি দেখতে পারো তাহলে দেখবে যে চিন্ময় দাস প্রথম দিকে তো কোনো লয়ারই পাচ্ছিল না যে তাকে ডিফেন্ড করবে, যে তার হয়ে আর কি অ্যাডভোকেসি করবে। তো একজনকে খুঁজে পাওয়া যায় এবং তিনি বলেন যে হ্যাঁ আমি এনার হয়ে আমি অ্যাডভোকেসি করব। তার নামটা তোমরা দেখতেই পাচ্ছ, সইফুল ইসলাম আলিফ। তো এই সইফুল ইসলাম আলিফকেও কিন্তু কোর্টের বাইরে কিন্তু কিছু মব রয়েছে তারা এনার ওপরে অ্যাটাক করে এবং তিনি তাতে মারা যান, এমনও কিন্তু এটাই কিন্তু বেসিক্যালি হচ্ছে রিপোর্ট। তো এইখানের এত কিছু তোমাদের বলার আমার কারণটা কি, তার বলার কারণটাই হচ্ছে এটা যে বাংলাদেশে তোমরা ল অ্যান্ড অর্ডার সিস্টেমটা দেখতেই তোমরা পাচ্ছ যে কি অবস্থা। সেখানে চিন্ময় দাস অ্যারেস্ট হয়েছে, অ্যারেস্ট হওয়ার পরে তার এইটুকু তো রাইটটা আছে যে রাইট টু ডিফেন্ড। সে হয়তো সভা থেকে অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি করেছে বা সে বাংলাদেশের জাতীয় পতাকাকে হয়তো ডিসরেসপেক্ট করেছে, কিন্তু একজন লয়ার কিন্তু তার পক্ষে বলার, তাকে অ্যাটলিস্ট সুযোগ দেওয়ার যে তার কি বক্তব্য বা তার কি পরিপ্রেক্ষিত রয়েছে সেটা কিন্তু বলার কোনো সুযোগ দেয়া হয়নি। কোর্টের বাইরেই যেদিনকে আর কি চিন্ময় কৃষ্ণ দাসকে পেশ করা হয় অনেকজন কিন্তু মব সেখানে চলে আসে, তারা তাকে অ্যাটাক করতে চায়। এইদিকে ইসকনের যারা বাকি সাধু ছিল তারাও একটা মানে কি বলবো যে একটা ভায়োলেন্সে জড়িয়ে পড়ে। পুলিশ এখানে গুলি চালায়, লাঠিচার্জ করে, কামান ছোড়ে এবং এইখানে বলা হয় যে সইফুল ইসলাম আলিফ তাকে কিন্তু কিছু মব এসে খুন করে। যদি আমরা যদি কোনো প্রোটেস্টার দেখি বা যদি কোনো আই উইটনেস দেখি, যেরকম ফর এক্সাম্পল নাজিমউদ্দিন চৌধুরী যিনি কিন্তু চিটাগং লয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, তিনি কি বলেন একবার দেখো। তিনি বলেন যে প্রোটেস্টার্সরা আসে, তাকে ড্র্যাগ করে নিয়ে যায় এবং তাকে রুম হল থেকে বার করে গলা টিপে হত্যা করে। তাহলে এই জিনিসটা কিন্তু বাংলাদেশে ঘটছে যেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কিন্তু পুরোপুরি ভেঙে পড়েছে। আমরা শুধু এরকম ইনসিডেন্ট শুধু ইসকনের ক্ষেত্রেই আমরা কিন্তু দেখছি না, আমরা এই আগস্টের 5 তারিখের পরে এরকম ইনসিডেন্ট কিন্তু অনেক কটা হিন্দু টেম্পলকে পুড়িয়ে দেওয়া হয়েছে, হিন্দুদের ওপরে কিন্তু এখানে অ্যাটাক করা হয়েছে। যদি আমরা সমীক্ষাটা দেখি বা যদি আমরা একটা অ্যাপ্রক্স ফিগার দেখি তাহলে তোমরা এখানে দেখতে পারবে যে এই কোটা সিস্টেম, তার মানে হচ্ছে কোটা সিস্টেমের এগেনস্টে যে বাংলাদেশের যারা ইউথ রয়েছে, যারা বাংলাদেশের যুব সমাজ রয়েছে, তারা শেখ হাসিনাকে উৎখাত করার পরপরই কিন্তু এই যে ভায়োলেন্স সেটা কিন্তু মাইনরিটির ওপরে কিন্তু শুরু হয়ে যায়। এবং তোমরা যদি এই বাংলাদেশে একটি কমিউনিটি রয়েছে, একটা কাউন্সিল রয়েছে, সবকটা মাইনরিটি কমিউনিটি তারা এক জায়গাতে এসে একটা কাউন্সিল তৈরি করেছে, এদের নামটা দেখতেই পাচ্ছ, হিন্দু বুদ্ধিস্ট খ্রিস্টান ইউনিটি কাউন্সিল। হিন্দু বুদ্ধিস্ট খ্রিস্টান ইউনিটি কাউন্সিল এরা কিন্তু বলে যে আগস্টের 5 তারিখের পরে যে টেম্পলস গুলোকে কিন্তু আন্ডার অ্যাটাক, হিন্দু বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, হিন্দু টেম্পলকে পুরোপুরি ভ্যান্ডালাইজ করে দেওয়া হয়েছে, হিন্দু কমিউনিটিদের উপরে আক্রমণ করা হচ্ছে এবং সেখান থেকে কিন্তু যারা বুদ্ধিস্ট এবং খ্রিস্টান রয়েছে তারাও কিন্তু বাদ যাচ্ছে না। এবং ঘটনাটা এতটাই মর্মান্তিক বা ঘটনাটা এতটাই অ্যালার্মিং যে ইউনাইটেড নেশনের যে হিউম্যান রাইট অফিসিয়ালস রয়েছে
তারাও কিন্তু এতে তাদের যে 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 ক্রোধ রয়েছে সেটা কিন্তু তারাও ব্যক্ত করেছে। তারা কি বলছে? তারা বলছে যে হিউম্যান রাইট বলে কিন্তু বাংলাদেশে আর কিছু নেই। বাংলাদেশে যে ইন্টিরিয়াম সরকার আছে আন্ডার মোহাম্মদ ইউনুস, তাকে কিন্তু মানে যেন তেন প্রকারে হোক না কেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে ঠিক করতে হবে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে কিন্তু আন্ডারে আনতে হবে। এরকম অ্যাটাক অন মাইনরিটিস কিন্তু ইউনাইটেড নেশনও সহ্য করছে না। এমনকি ইউকের পার্লামেন্ট, আমি পরশুদিনই পড়ছিলাম যে ইউকের পার্লামেন্ট যে হাউস অফ কমন্স আছে, তারাও কিন্তু এর ওপরে তাদের যে আর কি একটা রাগ সেটাও কিন্তু ব্যক্ত করেছে। এমনকি ডোনাল্ড ট্রাম্প, ইউনাইটেড স্টেটসের যে এখন আবার প্রেসিডেন্ট হয়ে এসছে, তিনিও কিন্তু বলেছেন যে এরকম অ্যাটাক অন হিউম্যান রাইটস কিন্তু ইউনাইটেড স্টেটসও মেনে নেবে না। এবং তোমরা যদি সংখ্যাটা দেখো তাহলে দেখতে পারবে যে মোর দেন 200 অ্যাটাকস হয়েছে, মোর দেন 200 অ্যাটাকস। মানে যদি আমি এই ফিগারটা দেখি সেটা হচ্ছে 54 অ্যাটাকস যেটা হয়েছে সেটা হচ্ছে চিন্ময় দাসের অ্যারেস্টের পরে। এবং যদি আমরা এই ফিগারটা দেখি তোমরা দেখতে পাচ্ছ যে আগস্টের, এই যে আমি লিখেও দিয়েছি, সেটা হচ্ছে যে আগস্টের 5 তারিখের পরে দেয়ার আর 200 অ্যাটাকস অন মাইনরিটি কমিউনিটিস। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল যে জার্নালিজম আছে বা যে গ্লোবাল যে ফোরাম আছে, তারা কিন্তু বলছে যে প্রায় 20টার বেশি টেম্পলকে কিন্তু ড্যামেজ করা হয়েছে। তাহলে এই ফিগারটা তোমরা দেখতেই পাচ্ছ, খুবই অ্যালার্মিং কিন্তু একটা ফিগার, যেখানে এই যারা আর কি হিন্দু বুদ্ধিস্ট যে খ্রিস্টান ইউনিটি কাউন্সিল হয়েছে তারা বলছে 54 অ্যাটাক অন টেম্পলস, হাউসেস অ্যান্ড এস্টাবলিশমেন্ট অফ হিন্দু কমিউনিটি। হিন্দু কমিউনিটির এস্টাবলিশমেন্ট মানে তোমরা বুঝতেই পারছো সেটা হচ্ছে যে ধর্মীয় যে স্থান রয়েছে। এবং তোমরা যদি গ্লোবাল নিউজ পড়ো, গ্লোবাল নিউজও কিন্তু খুব একটা পিছিয়ে নেই, গ্লোবাল নিউজও কিন্তু ডেটা সেমই দিচ্ছে, যেখানে 200টা অ্যাটাক হয়েছে রিলিজিয়াস মাইনরিটির ওপরে, ইনক্লুডিং হিন্দুস, বুদ্ধিস্ট অ্যান্ড খ্রিস্টান। এবং প্রায় 20টার বেশি টেম্পলকে কিন্তু হার্ম করা হয়েছে, সেটাকে ভ্যান্ডালাইজ করা হয়েছে, ঠিক আছে, ইনক্লুডিং ইসকনের যে রিলিজিয়াস ইনস্টিটিউশনগুলো আছে জায়গায় জায়গায় কিন্তু তার উপরে হার্ম করা হয়েছে। এবার মানে ব্যাপারটা এতটাই অ্যালার্মিং এবং ব্যাপারটা এতটাই ডিভাস্টেটেড লেভেলে হচ্ছে, যেখানে ইন্ডিয়ান গভর্নমেন্টকে মানে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ারকে কিন্তু লেটার জারি করে বলতে হচ্ছে সিচুয়েশনটা খুবই অ্যালার্মিং। তোমরা জানি না দেখতে পাচ্ছ কিনা, একবার তোমরা একটুখানি লক্ষ্য করো ইন্ডিয়ান গভর্নমেন্ট কি বলছে। এটা কিন্তু মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ারে একটা কিন্তু রিপোর্ট, এটা রাজ্যসভাতে একজন আনসার কোশ্চেন আস্ক করতে গিয়ে এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো কিন্তু গভর্নমেন্টকে করেছে। সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার শেয়ার করে যে ইনসিডেন্টগুলো, বাংলাদেশে যে ইনসিডেন্টগুলো হয়েছে তার কিন্তু 100% তার উপরে ভ্যালিডিটি রয়েছে, তার উপরে কিন্তু 100% এইগুলো হয়েছে, যেখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট বলে ড্যামেজ টু হিন্দু টেম্পলস অ্যান্ড ডিটিজ ইন বাংলাদেশ এবং সিচুয়েশন ইজ হাইলি অ্যালার্মিং। ইন্ডিয়ান সরকার কিন্তু মোহাম্মদ ইউনুসকে বলেছে যে এই সিচুয়েশন কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে। এমনকি তোমরা যদি মমতা ব্যানার্জিরও যদি তো আমাদের বিধানসভায় দেখো, মমতা ব্যানার্জিও কিন্তু ইউনাইটেড নেশনকে বলেছে যে একদমই ইউনাইটেড নেশনকে এখানে ইন্টারফেয়ার করা উচিত এবং এই যে মাইনরিটির ওপরে অত্যাচার অ্যাটাক সেটাকে কিন্তু স্টপ করা উচিত। শুভেন্দু অধিকারীও কিন্তু মানে আমাদের যিনি বিরোধী দলনেতা রয়েছেন তিনিও কিন্তু বলেছেন যে যারা হিন্দু ভাই বোনের ওপরে অত্যাচার করা হচ্ছে সেটাকে কিন্তু অবিলম্বে সেন্টারকেও অ্যাকশন নিতে হবে, যাতে একটা স্ট্রিক্ট স্টেপ কিন্তু নেওয়া যায়। এবার এই জিনিসগুলো অলরেডি তোমরা রিপোর্টেড এবং তোমাদের একটা ডেটা যদি আমি দেখাই তাহলে তোমরা দেখতে পারবে যে হিন্দু কমিউনিটি আজকে কিন্তু খুব একটা ভালো জায়গায় বাংলাদেশে নেই। মানে যখন আর কি বাংলাদেশ 1951-এ গঠন হয় সেই সময় কিন্তু 22% অফ হিন্দু পপুলেশন ছিল। এবং তোমরা এখানে যদি দেখতে পারো সেটা হচ্ছে একটা ফাউন্ডেশন, হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের একটা রিপোর্ট, যেখানে তারা বলছে যে প্রায় 11 মিলিয়ন যারা হিন্দুস রয়েছে তারা কিন্তু ঘর ছাড়া হয়েছে, তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। কোন পিরিয়ডটার সময়? 1964 থেকে 2013, এই যে পিরিয়ডটা, তার মানে আমরা কিন্তু 2023 বা 2024-এ কিন্তু আসছি না। এবং তোমরা যদি এই ডেটাটা দেখো তাহলে এই ডেটাটাও তোমরা দেখতে পারবে যে একটা অ্যালার্মিং কিন্তু একটা সিগন্যাল, একটা অ্যালার্মিং তোমরা কিন্তু সিগন্যাল কিন্তু এখানে দেখতে পারবে, যেখানে কিন্তু হিন্দু যে পপুলেশন তোমরা যদি দেখো তাহলে 1971-এ সেই পপুলেশনের সংখ্যা 21%, 2001-এ সেটি কমে হয়ে যাচ্ছে 9.2% এবং 2023-এ সেটি কিন্তু আরো কমে হয়ে যাচ্ছে 7.5%। তার মানে পারসিকিউশন কিন্তু এটি চলছে। এবার আমি যদি দেখি যে এর কারণগুলো কি, এই কারণগুলোর দেখার আগে কিন্তু অনেক পজিটিভ দিকও আছে।
এটাও কিন্তু আমাদের লক্ষ্য করা উচিত যে বাংলাদেশে যে স্টুডেন্ট কমিউনিটি, যে যুব সমাজ রয়েছে, তারা কিন্তু এই মাইনরিটিস ওপরে যে অত্যাচার, যে অ্যাটাক, সেটা কিন্তু কোনোদিনই মানছে না। এবং আমার বিশ্বাস যে তারা কিন্তু এই প্রতিবাদটা তাদের করে যাওয়াই উচিত। মাইনরিটি যে কোনো জায়গায় হার্ম হলে কিন্তু ডেমোক্রেসি বিপদে পড়ে, আমাদের যে গণতন্ত্র রয়েছে, একটা ব্যবস্থা রয়েছে, সেটা কিন্তু তলানিতে যায়। তো এরকম আমরা ইনসিডেন্ট দেখতে পেরেছি যেখানে বাংলাদেশের যারা স্টুডেন্টসরা রয়েছে তারা কিন্তু প্রোটেক্ট করেছে আমাদের মাইনরিটি যারা ভাই বোন রয়েছে তাদেরকে প্রোটেক্ট করেছে। যেরকম একটা এক্সাম্পল তোমরা দেখো একটা ভিডিওতে, একজন গ্রুপ অফ স্টুডেন্ট ধাকেশ্বরী মন্দির ইন ঢাকা, ঠিক আছে, এটাকে কিন্তু প্রোটেক্ট করেছে। এমনকি যারা মুসলিম ক্লারিক্স রয়েছে তারাও কিন্তু হিন্দু টেম্পল কুমিল্লাতে কিন্তু প্রোটেক্ট করেছে যাতে সেটাকে ভ্যান্ডালাইজ না করা হয়। তার মানে এত কিছু নেগেটিভিটির মধ্যেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে জাস্টিস বা পজিটিভিটি কিন্তু সেখানে রয়েছে। এটা আমি জানি না কার ব্যর্থতা, কিন্তু সরকারকে অবশ্যই কিন্তু এখানে পদক্ষেপ নেওয়া উচিত। এবার যাই হোক, আমাদের প্রশ্নটা কোথায়, যে এরকম কেন হচ্ছে? তো এই প্রশ্নটা দেওয়ার আগে তোমাদেরকে আমি জাস্ট বলে দিই, সেটা হচ্ছে র্যাডিক্যালিজম যে কোনো জায়গাতেই কিন্তু খুব একটা ভালো না। যে র্যাডিক্যালিজম কিন্তু সবসময় মানুষের যে স্বাধীনতা, মানুষের যে ন্যায়, সেটাকে কিন্তু খর্ব করবেই। এবং সেটা হয়তো বাংলাদেশের যারা আর কি ইউথ রয়েছে বা বেসিক্যালি ওমেন রয়েছে, তারাও কিন্তু এটা হয়তো বুঝতে পারছে। যেখানে একটা ফতোয়া জারি করা হয়, এটা হয়তো খুব সম্ভবত এই সপ্তাহতেই জারি করা হয়েছে একটা ফতোয়া। কি ফতোয়া জারি করা হয়েছে? যারা আর কি ব্যবসায়ী যখন প্রেয়ার হবে তখন কিন্তু তারা ওমেনদের, যারা ওমেন রয়েছে, যারা ওমেন আছে আর কি বাংলাদেশে, তাদেরকে কিন্তু কোনো রকম কিছু বেচতে পারবে না, তাদেরকে কিন্তু কোনো রকমের মানে শপে তারা কিন্তু বেরোতে পারবে না। এই ফতোয়াটা কিন্তু জারি করা হয়েছে যে শপকিপার্স আর বিং আস্কড টু রিফিউজ সার্ভিসেস টু ওমেন অ্যান্ড টু ক্লোজ দেয়ার শপ ডিউরিং দ্য প্রেয়ার আওয়ার। তার মানে যখন প্রেয়ার আওয়ার হচ্ছে তখন ওমেনদের জন্য কিন্তু শপটা ক্লোজ থাকবে এবং প্রেয়ার আওয়ারে ওমেনরা কিন্তু নিজেদের বাড়ি থেকে বেরোবে না। তাছাড়া দিস স্টেটমেন্ট এন্ডস উইথ এ প্রমিসড টু সেন্ড ওমেন ব্যাক নাইসলি ইফ দে অ্যাটেম্প্ট শপ। তার মানে ওমেনরা যদি সেই সময় মানে প্রেয়ারের সময় কোনো শপে যায়ও, তাদেরকে কিন্তু শপকিপার বলে দেবে যে প্লিজ আপনি বাড়িতে ফিরে যান, আমরা এই সময় যেহেতু প্রেয়ার হচ্ছে আমরা কিন্তু কোনো রকমের এইখানে কিন্তু কোনো জিনিস দিতে পারবো না। অনেকে কিন্তু এটি বলেছে যে এটা আমাদের যে একটা পার্সোনাল লিবার্টি রয়েছে, প্রাইভেসি রয়েছে, সেখানে হস্তক্ষেপ করা হচ্ছে। ওমেন রাইট সেটা কিন্তু বাংলাদেশে অনেক পরবর্তীকালে এসছে এবং আমরা সাউথ এশিয়ান মধ্যে বাংলাদেশকে খুব ভালো প্রেস করি, তার কারণ এখানে ওমেন পলিটিশিয়ানের সংখ্যাও কিন্তু খুব বেশি। কিন্তু আজকে এই জিনিসটা যদি বাংলাদেশে হয় তাহলে আমি জানি না যে সেটা কতটা সম্মত বা কতটা তার রিজনেবল একটা কারণ থাকতে পারে, যেখানে শুধু ওমেনদেরকেই বারণ করা হচ্ছে, মেনদের বারণ করা হচ্ছে না। যাই হোক, সেটা একটা অন্য বিষয়। এবার আমি আমাদের আসল বিষয়টায় আসছি যে কেন আজকে বাংলাদেশে এই সমস্যা বা এই সমস্যার মেন ভিত্তি কি হয়েছে, কেন মাইনরিটির উপরে এই অ্যাটাকটা হচ্ছে। এবং এইটা আমি কিন্তু পুরোপুরি বাংলাদেশের যে সরকার রয়েছে বা বাংলাদেশে যে নিউজ আউটলেট গুলো রয়েছে আমরা কিন্তু তাদেরকে কোট করে বলছি, ঠিক আছে? তো একটা জিনিস, একটা এক্সাম্পল হিসেবে আমরা যদি ধরে নিই, তাহলে একটা জিনিস এক্সাম্পল হিসেবে দেখো, সেটি হচ্ছে এরকমও কিন্তু একটা সময় আমাদের এসছিল যেই সময় জওহরলাল নেহরু এবং চাইনার সাথে কিন্তু খুব ভালো আমাদের সম্পর্ক ছিল। আমি একদম 1949-এর কথা বলছি, যেখানে ভারত চাইনা একসাথে স্বাধীনতা পায় এবং একসাথে স্বাধীনতার পাওয়ার পরই তারা কিন্তু একটা নন অ্যালাইনমেন্ট যে ব্যাপার সেটা নেয়, পঞ্চশীল এগ্রিমেন্ট সই হয় ভারত চাইনার মধ্যে। কিন্তু রিলেশনশিপটা তোমরা দেখতে পারে যে একবারে খারাপ হয়ে যায়, এতটাই খারাপ হয়ে যায় যে 1962-তে ইন্ডিয়া চাইনা ওয়ার হয়। কেন? তার একটা কারণ, মানে আর যারা হিস্টোরিয়ানস বা যারা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করে তারা এটা বলে যে একটা কারণ হচ্ছে দালাই লামাকে কিন্তু শেল্টার সেই সময় কিন্তু জওহরলাল নেহরু দিয়েছিল। এই দালাই লামা ফাউন্ড শেল্টার ইন ইন্ডিয়া যখন তিনি তিবেত থেকে পালিয়ে যান 1959-এ। চাইনা পরবর্তীকালে তিবেতটাকে দখল করে এবং পরবর্তীকালে তিনি ধর্মশালাতে এক্সাইলড হয়ে থাকেন। এবং তোমরা যদি হিমাচল বা এই ধর্মশালায় যাও তাহলে সেখানে কিন্তু এই যে টিবেটিয়ান মংস বা এই যে তিবেতীয় যে রিলিজিয়ন সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। এবং যারা হিস্টোরিয়ানস এবং যারা আন্তর্জাতিক সম্পর্ক স্পেশালিস্ট তারা কিন্তু এটা বলে যে এটা চাইনিজ গভর্নমেন্টকে স্পেশালি জাও এনলাইকে এতটাই এনরিচ করে দেয়, এতটাই রাগান্বিত করে দেয় যে পরবর্তীকালে তিনি কিন্তু ইন্ডিয়ার সাথে ওয়ারেও যায়।
এবার এই সিচুয়েশনটাকে আমি এক্সাম্পল হিসেবে তোমাদেরকে ধরতে বলছি না, জাস্ট একটুখানি ভাববে, আমি একটুখানি পরে আসছি এই ব্যাপারটা, আমি কেন এই জওয়াহরলাল নেহরুর 1950-এর ইন্ডিয়া চাইনা ওয়ারের প্রসঙ্গ এখানে নিয়ে এলাম, একটু পরে আমি আসছি। এবার একটুখানি আসি আমি শেখ হাসিনার কথা। তোমরা হয়তো জানো যে আওয়ামী লীগের তিনি হচ্ছেন নেত্রী, বাংলাদেশের পূর্ব প্রাইম মিনিস্টার, এবং তিনি পলায়ন করে কোথায় যান, সেটা আসেন হচ্ছে ইন্ডিয়াতে। এবং তোমরা হয়তো জানো যে এই যে মোহাম্মদ ইউনিসের যে ইন্টেরিয়াম সরকার রয়েছে তার বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে 9খানা মামলা কিন্তু ফাইল করে দিয়েছে। সেই মামলার মধ্যে কি কি আছে তোমাদেরকে বলে দিই। সেটা হচ্ছে ভোটিং প্রসেস হতে না দেওয়া, বাংলাদেশে ইলেকশন হতে না দেওয়া, 30% অফ সিট বিনা কোনো কারণে যারা আর কি বাংলাদেশের মুক্তিযোদ্ধা রয়েছে তাদের চিলড্রেন গ্র্যান্ড চিলড্রেনের উপরে রাখা, সেইখানে সরকার একটা করাপশন খুঁজছে। যারা অপোজিশন পার্টি রয়েছে তাদেরকে বিনা কারণে ব্যান করে দেওয়া, এবং অপোজিশন পার্টির যে লিডার, তোমরা হয়তো নাম শুনবে, খালিদা জিয়া, তিনি হচ্ছেন বিএনপি মানে বাংলাদেশি ন্যাশনালিস্ট পার্টি তিনি লিডার, যিনি কিন্তু এতদিন জেলে ছিলেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে স্টুডেন্ট অনেকভাবে কিন্তু শান্তিপূর্ণ প্রোটেস্টকে সেটা একটা ভায়োলেন্সের জায়গা দেওয়া। তো এরকম অনেক আর কি কিন্তু এনার বিরুদ্ধে কিন্তু অনেক রকমের মামলা কিন্তু বাংলাদেশে চলছে। এবং তোমাদেরকে বুঝতে হবে এই যে বাংলাদেশের এখন যে ছাত্র সমাজ বা এখন যে যুব সমাজ, তারা কিন্তু অপোজিশন পার্টি কি, অপোজিশন একটা হতে পারে, গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলা যেতে পারে, গভর্নমেন্টকে আক্রমণ ইন দ্য সেন্স অফ রেশনালিটিতে, পলিটিক্সে, লতে করা যেতে পারে, তারা কিন্তু জানেই না। তার কারণ কি, তারা 1990 থেকে পুরো একদম তারা কিন্তু শেখ হাসিনারই রুল দেখেছে। এবং বেসিক্যালি যারা 1995 থেকে এই সময়টাতে আর কি যাদের আর কি জন্ম, তারা কিন্তু শেখ হাসিনারই রুল দেখেছে। তারা অনেকভাবে প্রোটেস্ট করতে চেয়েছে, সরকারের কিছু পলিসিস রয়েছে সেইগুলোকে চেঞ্জ করতে চেয়েছে, বাংলাদেশে শান্তিপূর্ণ ইলেকশন করতে চেয়েছে, সেইগুলো কিন্তু হয়নি। তার মানে বুঝতে পারছো যে শেখ হাসিনার এগেনস্টে এই যে কমিউনিটিদের রাগ কত আছে। এবার আমি চলে আসি যে শেখ হাসিনা এবার আসে কোথায়, আসে হচ্ছে কিন্তু ইন্ডিয়াতে, এবং তিনি এখনো অবধি কিন্তু ইন্ডিয়াতেই আছেন যতক্ষণ না প্রায় মনে হয় 4 মাস, 4 মাসের বেশি কিন্তু হয়ে গেছে। বাংলাদেশে এখনো অবধি কিন্তু ইলেকশন আয়োজিত হয়নি। তো এই ভায়োলেন্স কিন্তু চলছে, তার কারণটাই কি, বাংলাদেশে কোনো সরকারই নেই, ল অ্যান্ড অর্ডার তো দূরের কথা, ছেড়ে দাও। এবার এই জিনিসটা যদি আমি বাংলাদেশের টিভি চ্যানেল বা বাংলাদেশের যে নিউজ পেপার বা আউটলেট থেকে আমি শুনি, তাহলে এনারা বলতে চাইছে যে এটা অবশ্যই কমিউনাল ভায়োলেন্সের মধ্যে পড়ে, যে এইখানে মাইনরিটি কমিউনিটিকে টার্গেট করা হচ্ছে, হিন্দু কমিউনিটিদেরকে টার্গেট করা হচ্ছে, ইসকনের মেম্বারদেরকে টার্গেট করা হচ্ছে, কিন্তু কোথাও না কোথাও এর সাথে কিন্তু একটা পলিটিক্যাল ভায়োলেন্সও জড়িয়ে আছে। তার কারণটা তোমাকে বুঝতে হবে। তার কারণটা, এখন বাংলাদেশে যে পলিটিক্যাল পার্টিটা সরকার গঠন হয়তো করবে, আমি কেন বলছি হয়তো, তার কারণ বাংলাদেশে এখনো ইলেকশনও হয়নি, বাংলাদেশের কনস্টিটিউশনও সেরকম ভাবে চেঞ্জ করা হয়নি, এবং মোহাম্মদ ইউনুস যে প্রমিসটা করেছিলেন আসার পরে, ইন্টেরিয়াম সরকারে আসার পরে, যে বাংলাদেশ একটা মাইনরিটিদেরও সেম স্থান দেবে যেটা তারা মেজরিটিদের দেয়, সেটা কিন্তু এখনো তো হয়নি, ছেড়েই দাও, সবকিছুই প্রায় এখন ধ্বংসের মুখে। তো এই পলিটিক্যাল ভায়োলেন্সও কিন্তু বটে। তার কারণটা হচ্ছে যে বিএনপি, বাংলাদেশ যে ন্যাশনালিস্ট পার্টি রয়েছে, তার একটা খুব ইম্পর্টেন্ট অ্যালায়েন্স বা পার্টনার বলতে পারো কিন্তু জামাতে ইসলাম, এবং এই জামাত কিন্তু সবসময়তেই শেখ হাসিনাকে হেট করেছে, তাদেরকে কিন্তু পছন্দ করেনি। এমনকি তোমাদের আমি আগেও হিস্ট্রি বললাম শেখ হাসিনা এবং খালেদা জিয়ার, যেখানে কিন্তু শেখ হাসিনা বিএনপি পলিটিক্যাল পার্টিকে ব্যান করা থেকে শুরু করে খালেদা জিয়াকে বিভিন্ন মামলায় কিন্তু তিনি জেলে দিয়ে দিয়েছিলেন। পরবর্তীকালে এখন খালেদা জিয়া জেল থেকে বেরিয়েছে। তো হেট্রেডটা তোমরা দেখতে পাচ্ছ, বিশেষ করে যে বাংলাদেশের ইউথ আছে, যারা অপোজিং কোনো পলিটিক্যাল পার্টিকে দেখেইনি, নিজের দেশে গণতন্ত্র কি সেটা দেখেইনি, ভোটিং প্রসেসই হতে দেখেনি, তারা এতটাই হেট করছে শেখ হাসিনাকে, এবং তারা মনে করছে যে এখানে হয়তো ইন্ডিয়া একটা বিগ ব্রাদার অ্যাটিটিউড প্লে করছে, যেখানে সব দেশের মধ্যে ইন্ডিয়ায় কেন শেখ হাসিনাকে শেল্টার দিল। কিন্তু তোমাদেরকে এটাও বুঝতে হবে, আমি বাংলাদেশের কথা বলছি, এটাও কিন্তু বুঝতে হবে, সেটা হচ্ছে ইন্ডিয়া কিন্তু এখানে ফ্রি হ্যান্ড, ইন্ডিয়া কিন্তু এমনি এমনি কাউকে কোনো শেল্টার দেয়নি। ইন্ডিয়াও কিন্তু এইটাই তাদের পাবলিক রিলিজেও, তোমরা যদি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে যাও, সেখানেও কিন্তু বলেছে যে মোহাম্মদ ইউনিসের সাথে একদম কথোপকথন চলছে। শেখ হাসিনার ট্রায়াল যখন শেষ হয়ে যাবে, ইন্ডিয়া যদি মনে করে সিচুয়েশন ঠিক আছে, ন্যায়ের মাধ্যমে জাস্টিস সিস্টেম চলবে, তখন তারা অবশ্যই শেখ হাসিনাকে হয়তো বাংলাদেশে পাঠাবে, বা যখন বাংলাদেশের ইলেকশন প্রসেস হয়ে যাবে, নতুন সরকার আসবে, নতুন সরকার যে ট্রায়ালটা চালাবে তার ভিত্তিতে কিন্তু এর উপরে ভিত্তি করে আছে। তো এই জিনিসগুলো কিন্তু আছে। এবার এইখানে
ইন্ডিয়াকে কি করা দরকার? এই যে আমাদের হিন্দু ভাই বোনদের উপরে এতটা অত্যাচার হচ্ছে, এই যে হিন্দু ভাই বোনদের মধ্যে উপরে এতটা অ্যাটাক হচ্ছে, তো এর কি কি করা যায়? দেখো, দুটো জিনিস করা যেতে পারে। একটা জিনিস সেটা হচ্ছে আমরা বাংলাদেশকে পুরোপুরি ব্যান করে দিতে পারি, তার এগেনস্টে স্যাংশন বসাতে পারি। যখন ইন্ডিয়া ইউএস এর এগেনস্টে গিয়ে নিউক্লিয়ার টেস্ট করেছিল, তখন ইউনাইটেড স্টেটসও তাই করেছিল। ইউনাইটেড স্টেটস আমাদের সকল ধরনের ইকোনমিক স্যাংশন বসিয়ে দিয়েছিল। না হলে আমরা আরেকটা করতে পারি, সেটা হচ্ছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কনভারসেশন, এবং কনভারসেশনের মাধ্যমে আমরা আসতে পারি যে কি করে আমরা আমাদের মাইনরিটিদেরকে সেফ রাখবো, বিশেষভাবে আমরা হিন্দু কমিউনিটিদের কি করে সেফ রাখবো। এবং এটা কিন্তু একবারও হয়েছে, তোমাদের হয়তো মনে থাকবে এনার নাম। ইনি হচ্ছেন মালদ্বীপের নিউলি ইলেক্টেড লিডার মোহাম্মদ মুইজু। মোহাম্মদ মুইজু যখন অপোজিশন পার্টিতে ছিলেন, তখন তিনি কিন্তু অ্যান্টি ইন্ডিয়ান কথাবার্তা বলতেন। তিনি কিন্তু সবসময় বলতেন এটাই যে অ্যান্টি ইন্ডিয়া, ইন্ডিয়া একটা বিগ ব্রাদার অ্যাটিটিউডে আছে, ইন্ডিয়া আমাদেরকে বলবে না যে আমরা কিভাবে স্ট্র্যাটেজি নেব বা আমরা কিভাবে আন্তর্জাতিক সম্পর্ক কোনো দেশের সাথে স্থাপন করব। কিন্তু দেখো, ইনি আসার পরই 180 ডিগ্রি কি 360 ডিগ্রি রোটেশন খেলেন, এবং তিনি কিন্তু আমাদের প্রধানমন্ত্রী মোদিজির সাথে দেখা করলেন, একটা খুব ভালো মিটিং হলো, এবং তিনি একটা কিন্তু এখন এমন জায়গায় আছেন যে ইন্ডিয়াকে তিনি অ্যাকসেপ্ট করেন যে ইন্ডিয়া খুবই ফ্রেন্ডলি কান্ট্রি, এবং ইন্ডিয়া যখন চাইবো তখনই কিন্তু আমাকে হেল্প করবে। কেন? তার কারণ ইন্ডিয়া কিন্তু অনেক রকমের ইকোনমিক রিফর্মস দেয়, এক্সটেন্ড সাপোর্ট ফর 400 মিলিয়ন টু 30 বিলিয়ন বাইল্যাটারাল কারেন্সি এগ্রিমেন্ট, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট কিন্তু সাপোর্ট করে হচ্ছে মালদ্বীপকে। এবং মালদ্বীপের এখন তোমরা যদি ইনফ্রাস্ট্রাকচার বা মালদ্বীপের পোর্টগুলো দেখো, সেগুলো কিন্তু পুরোপুরি ইন্ডিয়া সাপোর্টেড পোর্ট। তো আমরা যদি এইটা বাংলাদেশের সাথে করতে পারি, যে সরকারের সাথে কথা বলে যে কি করে আমরা মাইনরিটিকে সেফ রাখবো, কি করে আমরা আমাদের সংখ্যালঘুকে প্রোটেক্ট করব, এটা কিন্তু খুব করা দরকার। এবং এটা কিন্তু এক সাইড দিয়ে করলে হবে না যে ইন্ডিয়া আমি তোমাকে হেল্প করেই চলেছি, তোমাকে হেল্প করেই চলেছি, কিন্তু অন্যদিকে আমার সংখ্যালঘু ভাই বোনদের উপরে অত্যাচার বেড়েই চলেছে, সেটা কিন্তু করলে হবে না। এটা একটা টু ওয়ে ট্রেডিং, এটা কিন্তু ওয়ান ওয়ে হয় না, যেখানে মোহাম্মদ ইউনুস পুরোপুরি ফেল্ড, পুরোপুরি তারা একদম ব্যর্থ, তাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন পুরোপুরি ফেল্ড। যেখানে জামাত একের পর এক অ্যাটাকের পরে তারা বলছে যে হ্যাঁ, এই অ্যাটাকগুলো আমরাই করেছি এবং এটা আমরা করতেই থাকবো। তার মানে যেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনই নেই, গভর্নমেন্ট ফেল্ড, ইন্টিরিয়াম গভর্নমেন্ট ফেল্ড, সেইখানে ইন্ডিয়া এই সাপোর্ট দিয়ে কি করবে? অ্যাটলিস্ট মোহাম্মদ মিজু তো সেই সময় বুঝেছিল যে না ভাই, আমি ইন্ডিয়ার এগেনস্ট আমি গিয়ে কিছু করতে পারবো না, ইন্ডিয়া ইজ আ গ্রেট কান্ট্রি, যদি আমি কনভারসেশন করি তাহলে একটা সলিউশন কিন্তু অবশ্যই বেরিয়ে আসবে। তো মোহাম্মদ ইউনুসকে কিন্তু এবারে দেখতে হবে যে কি করা উচিত। এই যে প্রায় 1-2 মাসের যে তারা এত বড় একটা আন্দোলন করলো, ছাত্র সমাজ আন্দোলন করলো, যেখানে প্রায় 100-200 জনের প্রাণ গেল, তো যদি এখন মাইনরিটির ওপরে অত্যাচারটা হয়, তাহলে এই রেভলিউশনটা কি সাকসেসফুল হবে? এটা কিন্তু বাংলাদেশের যারা আর কি যুব সমাজ রয়েছে তাদের উপরে কিন্তু প্রশ্ন সকল নাগরিকরাই করছে, সকল দেশের নাগরিকরাই করছে। তো মোহাম্মদ ইউনুসকে এখন কিন্তু দেখতে হবে যে তারা কি করে ইন্ডিয়ার সাপোর্ট নিয়ে, তার কারণ এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার কিছুদিন আগেই কিন্তু বলেছে যে বাংলাদেশের যিনি এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার রয়েছেন এবং ইন্ডিয়ার আমাদের যে এস জয়শঙ্কর মিনিস্টার রয়েছেন, তার সাথে কথোপকথন হবে এবং একটা রাউন্ড অফ টক্স এর মাধ্যমে আমরা একটা সলিউশনে আসার চেষ্টা করব কি করে মাইনরিটি রাইটস গুলোকে প্রোটেক্ট করা যেতে পারে। কিন্তু তার আগে সব থেকে দরকার হচ্ছে আগে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক করা, বাংলাদেশে যে র্যাডিক্যাল পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে বা র্যাডিক্যাল এলিমেন্টস গুলো রয়েছে তাদেরকে শায়েস্তা করা, তাদেরকে লয়ের আন্ডারে আনা, তাদেরকে জেলে ঢোকানো, এবং অবশ্যই বাংলাদেশের কনস্টিটিউশনে যে রিফর্মস গুলো দরকার সেই রিফর্মস গুলো করা। তো এই পর্যন্তই আজকে তোমার উপরে বলা ছিল। হয়তো তোমাদের ভিউ পয়েন্ট কিছু অন্য হতে পারে, অবশ্যই তোমরা কিন্তু ফিল ফ্রি। আমার এইটা ভিউ পয়েন্ট ছিল, আমি স্ট্র্যাটেজিক ভাবে কিন্তু ব্যাপারটাকে ভাবছিলাম। তার কারণটা কি? তার কারণ আমাদের যিনি এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার রয়েছেন তিনিও কিন্তু সেম ডায়লগই করতে চাইছেন। তিনি কিন্তু বলেননি যে বাংলাদেশকে পুরোপুরি ব্যান করে দেওয়া হবে, এবং সেরকম করে তো ব্যান করেও কোনো লাভ হবে না, কারণ আমাদের এখনো 7.5% যারা সংখ্যালঘুরা রয়েছে তারা কিন্তু বাংলাদেশেই রয়েছে। এখন এমন একটা কমেন্ট আমি করে দিলাম যেখানে হয়তো আরো বেশি অত্যাচার তাদের উপরে বেড়ে গেল, তো সেটা কিন্তু করা যাবে না। এবং অবশ্যই বাংলাদেশে এখনো অব্দি যারা সংখ্যালঘুদেরকে মানুষ বলে ভাবছে, যারা সংখ্যালঘুদের প্রোটেক্ট করছে, তাদেরকে আমি সেলাম জানাচ্ছি যে এই জিনিসটাই কিন্তু হওয়া উচিত। এবং খুব ইম্পর্টেন্টলি তোমরা তোমাদের ভিউ পয়েন্ট কি সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, যাতে আমিও জানতে পারি, যাতে স্ট্র্যাটেজি পরবর্তীকালে যদি এরকম কিছু হয় কি করে কাউন্টার করা যেতে পারে সেটা যাতে জানা যায়। তো থ্যাংক ইউ, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগলো। কিছু যদি আমি এরকম বলে থাকি যেটা হয়তো
ঠিক না। তো আমাকে প্লিজ ক্ষমা করবে এবং তোমাদের ওপিনিয়ন কি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। থ্যাংক ইউ সবাইকে।